এই মুহূর্তে কথা বলবেন শিরিন হক আপা, প্রতিষ্ঠাতা নারী পক্ষ। সবাইকে আমি যে কথাগুলো বলবো সেগুলো কিছুটা ভিন্ন ধর্মী এবং হয়তো আপনাদের জনপ্রিয় হবে না আজকের এই আলোচনা। আমার পক্ষে এই যে জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে, আজকের মূলত আলোচনাটা হলো জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে। কিন্তু আমি তার আগে যেতে চাই। আপনারা সবাই জানেন, আপনারা সবাই মিলে 5ই আগস্টে আমাদের প্রত্যাশা আকাশ ছুঁয়েছি। আমরা মনে করেছিলাম যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো রাস্তায় লড়াই করলো, জান দিল, কেউ তো অঙ্গহানি হলো, কেউ দৃষ্টি হারালো, এবং কেউ কেউ এখনো কিন্তু বিভিন্ন হাসপাতালে পড়ে আছে বা বাড়িতেও পড়ে আছে। তারা আগের জীবনে ফিরে যাওয়ার মতো অবস্থায় এখনো পৌঁছায়। সেখানেও অনেক সমালোচনা রয়েছে যে তাদের জন্য সুচিকিৎসা কতটুকু হলো, কতটুকু হলো না ইত্যাদি। কিন্তু তারা কেন লেগেছিল? তারা তো একটা সুন্দর বাংলাদেশ, একটা ভালো বাংলাদেশ দেখতে পেয়েছিল। তো আমরা যখন আমাদেরকে আমাকে যখন বলা হলো যে নারী সংস্কার কমিশন গঠন করার জন্য এবং এই সংস্কার কমিশনের মূল মন্ত্র কি হবে, তখন কিন্তু আমরা মনে করেছি এই বাচ্চাগুলোর কথা, তারা কিসের জন্য লড়াই করেছে। তারা লড়াই করেছিল বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ দেখার জন্য। সুতরাং আমরা সেই মূল মন্ত্রটাকেই আমাদের মূল মন্ত্র হিসেবে নিয়েছিলাম এবং আমাদের প্রতিবেদনে একেবারে উপরে পৃষ্ঠাতেই লেখা আছে, সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিরোধী এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ গৃহীত করা। আমরা এই কাজটাই করেছি এবং আমরা 4 মাস ধরে কাজ করেছি। কাজটা করার সময় আমরা বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ, ঢাকার বাইরে গিয়ে আমরা পরামর্শ সভা করেছি এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। আমরা চেষ্টা করেছি সব ধরনের মানুষের সাথে পরামর্শ সভা করে তাদের কি চাহিদা, তাদের কি চাওয়া, তাদের কি দাবি, সেগুলোকে এখানে সংকলিত করতে। তো এর মধ্যে যেটা হয়েছে সেটা হলো যে আমরা মনে করেছিলাম যে আমরা কি চাই সেগুলো অনেকটা মানে রাতারাতি তো সম্ভব না, অনেক কিছু এটাকে আমাদেরকে একটু ভাবতে হবে কোনগুলো বাস্তবায়ন যোগ্য আর কোনগুলো স্বপ্নের দেখা। তো আমরা সেজন্য 3টি মেয়াদে আমাদের সুপারিশগুলো দিয়েছিলাম। একটা হলো আমরা যেগুলো মনে করেছি অন্তর্বর্তীকালীন সরকার অস্থায়ী অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে, সেগুলোকে আমরা একটা সারিতে রেখেছি। আর আমাদের মোট 430টি প্রস্তাব ছিল। দ্বিতীয়ত আমরা মনে করছি যেগুলো নাকি পরবর্তী নির্বাচিত সরকার এসে বিবেচনা করবে এবং আমরা অন্তত আশা করেছি যে বেশিরভাগ তারা গ্রহণ করবে। এবং তৃতীয়ত আমরা দেখছি যেগুলো নাকি আমাদের যে প্রত্যাশায় হয়তো দেখবো না, কারণ এগুলো দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক পরিবর্তনের বিষয়, সাংস্কৃতিক পরিবর্তনের বিষয়, সেগুলো অল্প সময়ের মধ্যে হয় না, কোথাও হয় না। সেগুলো আমরা দেখেছি। অনেকে আমাদের দেশে আছে কেন, এগুলো তো হবে না। আমরা বলেছি যে না, আমরা রেখেছি এই জন্য যে আমরা চাই যে মানুষ জানুক নারীরা কি চায়,
নারী আন্দোলনের সংস্কার, নারীরা কি চায় কিন্তু আসলে নারীরা চায় মানুষ হিসেবে বিবেচিত। আপনি যেমন মানুষ হিসেবে বিবেচিত হন, আমরাও চাই মানুষ হিসেবে বিবেচিত হতে, এবং মানুষের যে মর্যাদা সবটুকুই যেন আমরা পাই, কোনো একটা নাও করছি না। এবং সেই সাথে আমরা চাই নাগরিক হিসেবে সমনাগরিক হিসেবে বিবেচিত হতে, অর্থাৎ আপনি নাগরিক হিসেবে যেই কথা অধিকার আপনি পান, আমিও যেন সেই কথা একটু বেশি হলো একটু কম হলো। এছাড়া যে কথাগুলো আমি বলতে চাই সেটা হলো যে আমি এমনিতেই কিন্তু আমার পা কাটছে, আপনারা বেশি আওয়াজ করলে করে যেতে পারি এগুলো। এরপরে যে কথা বলতে চাচ্ছিলাম, আমি 5ই আগস্টে পরে কিন্তু যে ম্যান্ডেটটা এসেছিল আন্দোলন থেকে, সেটা সহজ ম্যান্ডেট ছিল। যে বিচার, যে অনাচার হয়েছে, যে হত্যা হয়েছে, যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেটা সুষ্ঠু বিচার, একটা ন্যায় বিচার আমরা দেখতে চাই। অর্থাৎ খুব সংক্ষেপে আমরা বিচার প্রক্রিয়াটাকে আরো চলমান দেখতে চেয়েছিলাম, আরো বেগবান দেখতে চেয়েছিলাম। দ্বিতীয় যে ম্যান্ডেটটা ছিল সেটা হলো সংস্কার, কেবল রাষ্ট্র সংস্কার না, সমাজ সংস্কার, শিক্ষায় সংস্কার, স্বাস্থ্যের সংস্কার, অনেকগুলো ব্যাপারেই সংস্কারের প্রয়োজন আছে, সেগুলো দেখতে চেয়েছি। এবং শেষ পর্যন্ত হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। সংস্কারের জন্য আপনারা জানেন অনেকগুলো কমিশন গঠন করে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা সবাই কাজ করেছে এবং তারা তাদের প্রতিবেদন জমা দিয়েছে, আমরাও আমাদের জমা দিয়েছি। কিন্তু আমাদেরটা হয়েছে দুইটা ধাপে সংস্কার কমিশন হয়েছিল। আপনাদের মনে থাকবে সেপ্টেম্বরে গঠন করা হয়েছিল প্রথম 6টি এবং পরে আরো 5টি। ওই 5টির মধ্যে ছিল নারী, স্বাস্থ্য, স্থানীয় সরকার, শ্রম, গণমাধ্যম। যখন ঐক্যমত্য কমিশন হলো, তার আগে একটু বলে নিই, আমরা যখন সংস্কার কমিশনে কাজ করতে বসলাম, আমরা প্রথম নারীর ব্যাপারটা তো সব ক্ষেত্রেই মানে সব ক্ষেত্রে বিবেচনায় আনার বিষয়, এবং এটা আমরা ইংরেজিতে বলি এটা ক্রস ক্যাটেগরি। সুতরাং আমরা প্রত্যেকটা কমিশনের সাথে বসেছি, ওনারা আমাদের কথা শুনেছে, আমরা ওনাদের কথা শুনেছি, যে আমরা কি প্রস্তাব করছি, ওনারা অনেকগুলো অন্তর্ভুক্ত করেছে, ওনারা আবার আমাদেরকে পরামর্শ দিয়েছেন অনেকগুলো ব্যাপারে। বিশেষ করে আমরা কাজ করেছি ঘনিষ্ঠভাবে শ্রম কমিশনের সাথে। কিন্তু একটি কমিশন আমাদেরকে সময় দেয় না, সেটা হলো সংবিধান কমিশন। সংবিধান কমিশন কেন সময় দেয়নি আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে তাদের একটা ধারণা ছিল, বা কমিশনের প্রধানের ধারণা ছিল, সংবিধান সম্পর্কে নারীদের আবার কি বলার আছে, নারীদেরও তো কিছু বলার থাকতে পারে, এবং ভিন্ন কিছু বলার থাকতে পারে, সেটা তো বিবেচনায় আনা দরকার ছিল। আর যদি গ্রহণ নাও করতো, আমাদের যে সময়টা দেওয়া হয়েছিল এটা সবুজ ব্যবহার করতো, সেটা আমরা পাইনি। একমাত্র কমিশন যারা পরে যখন দেখলাম সেই কমিশনের প্রধান ঐক্যমত্য কমিশনের সভাপতি করা হলো, তখন আমরা কিছুটা হতাশই হলাম, এবং যথারীতি দেখলাম যে উনি ওই প্রথম 6টি কমিশন বসলেন, পরের 5টি কমিশনকে ডাকলেন না, বসলেন না। তখন আমরা সেই 5টি কমিশনের প্রধান আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছিলাম যে আমাদেরকে বাদ দিয়ে স্বাস্থ্য কি গুরুত্বপূর্ণ নয়, বা স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ নয়, নারী কি গুরুত্বপূর্ণ নয়, দুটাতে অনেকে মনে করে নারী গুরুত্বপূর্ণ, বাকিগুলো তো গুরুত্বপূর্ণ নিশ্চয়ই। কিন্তু আমাদের বাদ দিয়ে করা হলো, আমরা 5টি কমিশন প্রধান নিজেরা স্বাক্ষর করে চিঠি পাঠিয়েছি, এবং পরে আবার ঠিক করেছি যে যমুনার গেটে আটকে গেল না ভিতর পর্যন্ত গেল, শুনলাম না ভিতর পর্যন্ত গেছে, কোনো উত্তর পাইনি। আমরা কিছুটা পুরো প্রক্রিয়া কিছুটা বরবাদ,
ঠিক জুলাই সনদে সেইভাবেই হলো। জুলাই সনদের পুরো প্রক্রিয়াটা নারী বিবর্তিত এবং আমি সেই দিনই দক্ষিণ ঢাকায় যখন ঘোষণা হয় আমি এখানে ছিলাম, আমি সাথে সাথে পোস্ট করেছিলাম যে আজকে আবারও সংসদ ভবনের দক্ষিণ পাড়ায় পুরুষ শাসন কায়েম। একটা নারীর কথা নাই, একটা নারীর কোনো নারী সংগঠনকে রাখা হয়, নারী কমিশন দূরের কথা। তো এটা আমাদেরকে খুবই যন্ত্রণা ব্যথিত করেছে, আমাদেরকে কি বলবো দুশ্চিন্তা উদ্বেগ তৈরি করেছে। এই কিসের লক্ষ্য, আমরা কোন দিকে আসলে যাচ্ছি, আমার ভয়টা সেই এবং আমার পক্ষে এই সনদের প্রতি সম্মান রাখা সম্মান। সুতরাং আপনারা যতই এখানে বসে বাস্তবায়ন নিয়ে চিন্তা করেন, আমি এই সনদকে গ্রহণ করি না, এই সনদের প্রতি আমার সম্মান নাই। আমি কেন নারী আন্দোলনের দাবি নেই, আমরা কিন্তু জলে বেশি আসি দীর্ঘদিন ধরে আমার বড় বোনরা বাংলাদেশ মহিলা পরিষদ তারা ৭০ সাল থেকে সংগ্রাম করে আমরা পরে এসেছি ৮২ সাল থেকে, তারপরে আমরা তো লড়াই করেছি। সুতরাং আমরা মনে করি এইভাবে উপেক্ষা করা আমরা গ্রহণ করতে পারি। আমাদের প্রতিবাদ শুরু, আমরা জুলাই সনদ গ্রহণ করি না, জুলাই সনদ বাস্তবায়ন হলো কি হলো না সেটা আমাদের ব্যাপার। এবং তারপরে আরো উদ্ভট যে বিষয়টা, জুলাই সনদে যুক্ত করা হলো গণভোট নামক জিনিস। ৪৮টা বিষয়ে আপনি গণভোট কিভাবে করবেন? ৪৮টা বিষয় তো আমি ধারণ করতে পারি না, আমি একটা শিক্ষিত মানুষ। আমার বেশিরভাগ শিক্ষিত হলেই বা আমি কোনটাকে হ্যাঁ বলবো কোনটাকে না বলবো। আমার যদি মনে হয় ৪৮টার মধ্যে আমার কাছে ৩০টা গ্রহণযোগ্য, আমি কি সেটা আলাদা করে এই ৩০টা হ্যাঁ আর বাকি ২৮টা আর বাকি ১৮টা না সেভাবে হবে? এটা সম্ভব? এটা একটা উদ্ভট একটা প্রস্তাব। এবং একই দিনে হলো কি একই দিনে হলো না সেটা বড় কিছু না। এই গণভোটের পিছনে এই টাকা অপচয় করার পিছনে কার আমি জানি না, এটাও সম্ভবত আমি আসবে, কিন্তু সেটা আমি মদত করে বলতে পারবো না, আমি জানি। আর তারপরে যেটা বলতে চাচ্ছি যে আমার কাছে যেটা সবচেয়ে কষ্টের সেটা হলো আমরা দেখেছি প্রথম যখন সরকারি প্রধানমন্ত্রী বললেন রাজাকারের বাচ্চারা কি জানে কোথায় আসবে, লোকে আমাদের মেয়েরা রাত্রি ১২টার সময় গেট ভেঙে বেরিয়েছে। এই লোকে আমাদের মেয়েরা বেরোনোতেই কিন্তু আন্দোলন দেখবে, তারপরে কিন্তু ছেলেরা বেরিয়েছে। কি বলবো না বলবো না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কথা বলতে ঠিক আছে, আমাকে কথা না বলতে পারি। যাই হোক, এই যে মেয়েগুলো বেরোলো তাদের কিন্তু পরে দেখবেন গুটি কয়েক মেয়ে ছাড়া এই যে এত সিদ্ধান্ত হচ্ছে কোনো টেবিলে তো মেয়েরা নাই, পলিসি টেবিলে মেয়েরা নাই, একটার পর একটা অধ্যাদেশ পাশ হচ্ছে। কয়টা মেয়ে ছিল বল? অনেক নারীরা আইনজ্ঞ, আইনজীবী, আইনে পড়াশোনা করে আমরা না থাকতে পারতে পারি, তারা তো থাকতে পারছে। তো সেটা একটা দুশ্চিন্তা দেয়। এবং মাঝে মাঝে আমার মনে হয় আমরা কি তাহলে ৩ পা এগিয়ে ৪ পা পিছিয়ে গেলাম, কোন দিকে যাচ্ছি এটা একটা কথা। দ্বিতীয়ত হলো আমরা আমাদের কমিশনের পক্ষ থেকে সংসদ বা আইনসভার ব্যাপারে বলেছিলাম ৭২ সালে যখন ৩০০ আসনের সংসদ গঠন করা হয়েছিল তখন জনসংখ্যা কি ছিল, আজকে জনসংখ্যা কম। সেই ৩০০ আসনে কি আমাদের জনপ্রতিনিধিত্ব থাকবে? আমরা মনে করি না। আমরা মনে করি এখন অনেক দিন হয়েছে, এখন ৬০০ আসনের সংসদ হওয়া দরকার এবং এটার সুযোগ ৩০০টি সংরক্ষিত আসনের মাধ্যমে একটা নারী পুরুষের মধ্যে একটা ব্যালেন্স আনা।
হবে না জানি। এদিন আমরা আমাদের প্রতিবেদন জমা দিলাম, সেদিন ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন হয়েছিল, সেদিনই আমি বলেছিলাম এই প্রতিবেদনে অনেক তর্ক হবে, অনেক সমালোচনা হবে, অনেক বিতর্ক হবে, আমরা সবটাকেই স্বাগত জানাই। কারণ আমরা মনে করি এই তর্ক বিতর্ক সমালোচনা আলোচনার মধ্য দিয়েই অনেকগুলো বিষয় নিষ্পত্তি হবে। আমরা বললেই তো হয়ে যাবে না, সুতরাং আমরা কিন্তু সেটাকে স্বাগত জানাই। কিন্তু আমরা দেখলাম গালিগালাজ গালিগালাজের তর্ক বিতর্ক যায় না, তর্ক বিতর্ক গ্রহণযোগ্য, গালিগালাজটা গ্রহণযোগ্য। সেটাও একটা দুঃখের বিষয় ছিল। এবং আরো দুঃখের বিষয় ছিল সেই সময় আমরা প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে কোনো রকমের আওয়াজ শুনলাম না, কোনো রকমের প্রতিবাদ শুনলাম। এই যে আমাদেরকে যেভাবে হেনস্থা করা হলো, সেটার কোনো প্রতিবাদ আমরা শুনিনি। তো সেটাও একটা দুঃখের ব্যাপার। যাই হোক, আরেকটা বলতে চাই, সেটা হলো এই যে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যা দেখালো, ওরা যা করলো, আমরা যেটা করতে পারি না, ওরা যা করলো সেটাকে আমি শুধু সালাম জানাই না, আমি চাই যে তারাই দেশের হাল থাকবে। এবং আমি খুবই আশাবাদী ছিলাম যে এই যে নতুন দলটি তারা করেছে, এই দলটি সাহসের সাথে অনেকগুলো কথা বলবে যেগুলো আগে কেউ বলতে পারেনি। নানা ভয়ে, যুগের ভয়ে, সমাজের ভয়ে, ভোট হারাবার ভয়ে তারা বলতে পারবে। এবং আমি সেটার ব্যাপারে কিছুটা মর্মাহত, তাদের সেই ভূমিকায় এখনো দেখতে পাই নাই, কিন্তু আমার মনে হয় সামনে পাবো, আমি সেই আশা রাখছি। এবং তাদের প্রতি আমার সকলের, আমার না শুধু অনেকেরই প্রত্যাশা যে তারা গণতন্ত্র এবং গণতান্ত্রিকতা এই দুটাকেই সমুন্নত রাখবে। দ্বিতীয়ত তারা সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবে। এবং তৃতীয়ত হচ্ছে একটা মানবিক রাষ্ট্র গঠনে তারা সক্রিয় হবে। এবং মানবিক রাষ্ট্র গঠনে একটা অনেকগুলোর মধ্যে একটা পূর্ব শর্ত হলো মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। আমি সেটাও দেখি আমাদের সংবিধানের প্রথম দিকে একটা জিনিস ছিল যেটা কোনোদিনই বাস্তবায়ন হয়নি, সেটা হচ্ছে ন্যায়পালের বিষয়। আমি মনে করি হাই টাইম ন্যায়পালের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হবে। আমি আশা করব এই দলটি ন্যায়পালের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং তাদের নির্বাচনী অভিযানে, নির্বাচনী ইশতেহারে সেটা থাকবে। নারীর কণ্ঠে চলাই স্মরণ বাস্তবায়ন আলোচনা করলেন প্রতিষ্ঠাতা নারী পক্ষ। আবার খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং দেখেন যে এই নারী কমিশনের যে রিপোর্টটি নিয়ে যত সমালোচনা এবং যত গালিগালাজের শিকার আসলে হতে হয়েছে, এর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রস্তাবনা তাদের পক্ষ থেকে, সেগুলো কিন্তু চাপা পড়ে গেছে, সেগুলো কিন্তু নিয়ে আমরা কথা বলতে পারিনি, সেই পাবলিক স্পিয়ারে আমরা সেই কথাগুলো বলতে পারিনি, সেই আলোচনাটাই আনতে পারিনি। এটি আমাদের জন্য একটা বড় ব্যর্থতা। এবং দেখেন আজকের এই প্রোগ্রামটি এই জায়গা থেকে একটা বার্তাও বটে যে সংবিধান নিয়ে নারীর কোনো কথা থাকতে পারে না, সংস্কার নিয়ে নারীর কোনো কথা থাকতে পারে না। এই যে এক ধরনের ট্যাবু যে নারী সংস্কার নিয়ে কি বুঝে, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, এর আইনি ভিত্তি এবং এটি পরবর্তীতে কিভাবে বাস্তবায়ন হবে, এটি আদেশ হবে না উপদেশ হবে, এই আদেশ বা উপদেশ কে জারি করবে, এই বিষয় নিয়ে নারী বুঝবে কেন? নারীরা তো এই এত জটিল বিষয় নিয়ে বুঝবে না। নারী সবসময় বুঝবে হচ্ছে সহজ সরল বিষয় নিয়ে। বা যখন একটা আন্দোলন করতে হবে, তখন আন্দোলনের প্রথমে থাকবে নারীরা, সেইখানে তারা ঢাল হয়ে দাঁড়াবে এবং নারী আন্দোলনে সংখ্যা মাত্র। এবং যখন আসলে কোনো বিষয়ে বাস্তবায়নের ক্ষেত্রে, যখন একটা রাষ্ট্রের দায়িত্বের ক্ষেত্রে, যখন ডিসিশন মেকিং এর বিষয় আসবে, তখন আর নারীদের খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা প্রোগ্রাম করবো নারীরা কোথায় গেল, জুলাইয়ের নারীরা কোথায় গেল, গণ অভ্যুত্থানের নারীরা কোথায় গেল। কারণ এই প্রোগ্রামগুলো করলে এটি একটু বোঝা যায় যে সেই দলগুলোর নারীদের কথা মনে আছে।
আমরা আসলে এভাবেই চিন্তা করি। তো এই চিন্তা থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আজকে এই জাতীয় নারী শক্তির পক্ষ থেকে আমাদের এই মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করছি যে নারীর কণ্ঠে আসলে এই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া আমরা শুনতে চাই এবং এর আইনি ভিত্তি কিভাবে হবে এই আলোচনাগুলো আমরা শুনতে চাই।